বিয়ের আসরে ভাইকে না দেখে অনামিকা বিষ খেয়ে ফেলে। বরপক্ষ আসার আগ মুহূর্তে এমন একটি কাজ করবে কেউ ভাবেনি। সবাই অনামিকাকে নিয়ে কান্নাকাটি করতে লাগলো। অনেকের মুখে অনেক কথা, কেউ বলছে প্রেমিকের জন্য, আবার কেউ বলছে এই বিয়েতে তার মত ছিল না। সবার ধারণাটা ছিল ভুল। সে বিষ প্রেমিকের জন্য খায়নি, তার ভাইয়ের জন্য খেয়েছে। হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে অনামিকার বাবা মা। বাবা বলল, কেন এমনটা করলো আমার মেয়ে? সব তোমার বদমাস খুনি ছেলেটার জন্য হয়েছে। এই ছেলেটা জেল থেকে এসেছে শুনেই মেয়ে আমার বায়না ধরেছে। মা বলল, কি করব বলতো? অনামিকা তোর ভাইকে না দেখলে বিয়েই করবে না। মানুষের এত কথার জবাব কি দিব? এতক্ষণ যা দেখলেন সব আমার জন্য হলো। আমার বোন আমার কলিজা, আমার কলিজাটা আমার জন্য এমন করছে। বোন আমার নতুন একটা ইতিহাস গড়ে তুললো ভাইয়ের জন্য বিষ খেয়ে। সব বোনই ভাইকে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসেনি কোনো বোন যতটা ভালোবেসেছিল আমাকে। এর পেছনে রয়েছে অনেক বড় একটা ঘটনা। কেন আমার বোন আমার জন্য পাগল, আর কেনই বা আমার পরিবার আমাকে খুনি বলছে, সবকিছু বুঝতে পারবেন সামনে গেলে। আমার ভাবনা কেটে গেল একজন নার্সের কথায়। আমি হসপিটালের বেডে শুয়ে এসব ভাবছিলাম। আপনি এখন পুরোপুরি সুস্থ, চাইলে যেতে পারেন। ধন্যবাদ। আমার বিল কত এসেছে? সব মিলিয়ে 4000। এখন তো আমার কাছে 1 টাকাও নেই। আপনার বিলটা দেওয়া হয়ে গেছে। কথাটি শুনে অবাক হয়ে বললাম, কে দিল এত টাকা? জি, ডক্টর নীলুফার। নীলুফার? সে এখন কোথায়? 3য় ফ্লোরে কেবিন নাম্বার 104-এ একটা অপারেশন করছেন। ধন্যবাদ আপনাকে, বলেই সেখান থেকে বেরিয়ে গেলাম। আমি অপারেশন থিয়েটারের সামনে এসে উকি দিয়ে দেখলাম একজন মেয়ে ডক্টর চিকিৎসা করছেন। হয়তো এই মেয়েটাই নীলুফার। কিন্তু কার চিকিৎসা হচ্ছে এখানে? একটু ভালো করে নজর দিয়ে মুখটা দেখতেই আমি অবাক হয়ে গেলাম। আমার কলিজা বধূ বেশে চোখ বন্ধ করে শুয়ে আছে বেডে। ডক্টর তার পাশে দাঁড়িয়ে চিকিৎসা করছে। তখন চোখ পড়ল পাশে। আমার মা বাহিরে দাঁড়িয়ে টেনশন করছে আর কাঁদছে। আমি তড়িঘড়ি করে ওনাদের সামনে গেলাম। পাশে গিয়ে মাকে বললাম, মা কি হয়েছে আমার বোনের? মা আমার কথা শুনে মুখ তুলে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তোর বোন বিষ পান করেছে। মায়ের কথা শুনতেই দুপা পেছনে চলে গেলাম। আরে না, চলে যায়নি, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে। ঘুরে তাকাতেই ঠাস করে একটা চড় মারল ফাহিমা আপু। এবার খুশি তো তুই? আমি কোনো কথা বললাম না। বলবই বাকি কিছুই মাথায় আসছে না। আপু বলল, তোর জন্যই আজ আমার বোন বধূ বেশে মৃত্যু সজ্জায় আছে। আপু, বোন শুধু তোমার একার নয়, অনামিকা আমারও বোন। আর হ্যাঁ, সবাই কান খুলে শুনে রাখো, অনামিকা এই পরিবারের সদস্য। এর আগে সে আমার বোন। তখনই ডাক্তার নীলুফার এসে বলল, ফাহিমা আপু, এই লুচ্চা বেটা এখানে কি করছে? আমি নীলুফারকে দেখেই একদম অবাক। আরে এ তো সেই মেয়ে যে আমাকে রাস্তায় মানুষদের দিয়ে গণধুলাই দিয়েছিল। মা চোখ লাল করে বলল, নীলুফার মুখ সামলে কথা বলো। কাকে তুমি কি বলছো? আপু বলল, যাকে যা বলা উচিত তাকে তাই বলছি মা। নীলুফার বলল, আন্টি আপনি যান অনামিকার কাছে, সে এখন সুস্থ আছে। তারা সবাই ভেতরে চলে যায়। এখানে কি চাস? তুমি কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আমার ভেতরে একটু হলেও মানবতা আছে, যার কারণে রাস্তার একটা লুচ্চাকে হসপিটালে নিয়ে এসে তার চিকিৎসা করিয়েছি। মিস নীলুফার, আমাকে এখনো চিনতে পারেননি আপনি। যদি চিনতেন আজকে এমন সিন দেখতে হতো না। কে আপনি? আর আমার নামটাই বা কি করে জানলেন? সেটা না হয় আপনার পেশেন্ট অনামিকাকেই জিজ্ঞাসা করবেন, সব জানতে পারবেন। বলে সেখান থেকে একটু দূরে সরে গেলাম। আমি এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষায় আছি। মা আর আপু বের হলে আমি ভেতরে যাব, এক নজর আমার কলিজাটাকে কাছ থেকে দেখার জন্য। তখনই বাবা আসলেন। আব্বু আমার দিকে একবার তাকালেন, তারপর কি মনে করে চলে গেলেন অনামিকার কেবিনে। চোখের পানি ঝরছে, কোনো বাধা নামে নেই। সবাই চলে যেতেই আমি কেবিনে গেলাম। আমি অনামিকার পাশে গেলাম, বোনের সিটের পাশে দাঁড়িয়ে রইলাম। মনে পড়ে গেল সেই দিনের কথা। ফাহিমা আপুর বাসার সামনে যাওয়ার পর অনামিকাকে বললাম, ইসরে একটা ভুল করেছি। কি ভাইয়া? তুই যা, আমি দোকান থেকে কিছু নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, বলেই অনামিকা চলে যায়। আমিও দোকান থেকে কিছু জিনিসপত্র নিতে চলে গেলাম। আমি রুমের দিকে যেতেই দরজা খুলে যে দৃশ্য দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখি দুলাভাই অনামিকাকে, সময় শেষ, আপনি এখন যেতে পারেন। ডাক্তার নীলুফার কথাটা শুনতেই কল্পনা ছেড়ে বাস্তবে ফিরলাম। আমি পেছনে তাকিয়ে দেখি ফাহিমা আপু ও ডাক্তার নীলুফার দাঁড়িয়ে আছে। নীলুফার বলল, আমি বুঝি না এরকম একটা বিয়াদব লুচ্চা বেটাকে এখানে আসার চান্সটা দেওয়া হলো কেন? আমি এ বিষয়ে কথা বলবো শক্ত করে অনামিকার আব্বুর সাথে। আমি বললাম, কারোর সাথে কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। চলে আসতে চাইতেই বুঝলাম অনামিকা আমার হাত ধরেছে। তার মানে তার জ্ঞান ফিরেছে। কোথায় যাবি? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আচ্ছা চলে যা, এর আগে তুই তোর দেওয়া কসমটা তুলে নে, আর না হয় আমাকে গলা টিপে মেরে যা প্লিজ। পাগলামো করিস না কলিজা আমার। অনামিকা বলল, তুই ওই দিন একটা ভুল করেছিস, আমাকে কসম দিয়ে আজও ভুল করতে চলেছিস তুই। আমি সবার সাথে ওয়াদা করেছি, আজ তোকে শেষ দেখা দেখে চিরদিনের জন্য চলে যাব তোর লাইফ থেকে। কেন? আমি কি দোষ করেছি? অনেক সময় অপরাধ না করেও শাস্তি পেতে হয়। ধরে নে তুইও কোনো অপরাধ ছাড়া শাস্তি পাবি। কেন? এটাই নিয়তির লিখা হয়তো। না, আমি মানি না। মানতে যে তোকে হবে, কারণ এটার পেছনে রয়েছে পরিবারের মান সম্মান আর তোর ভবিষ্যৎ। কিসের পরিবার, কার ভবিষ্যৎ, এসব আমার কিছুই লাগবে না। শুধু তোকে চাই আবার আগের মতো করে। ফেলে আসা দিনগুলো চাইলেই ফিরে আসে না রে বোন। ফাহিমা আপু বলল, 20 মিনিট পেরিয়ে 25 মিনিট হয়ে গেছে। চুপ আপু, উনি ঠিকই বলেছেন, আমার সময় শেষ হয়ে এসেছে রে। আপনি যাবেন এখান থেকে, নাকি আমি পুলিশ ডাকবো? আপনার জন্য আজ লোকে আমার ছেলেকে খুনির ভাগনা বলে ডাকে। জি চলে যাচ্ছি, বলে অনামিকার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে পড়লাম। এদিকে অনামিকার মাথা পুরো গরম হয়ে গেছে, তার উপর ফাহিমা
নীলুফার প্রশ্ন করতে লাগলো। নীলুফার বলল, এই লুচ্চা বেটাকে, তার সাথে কি এমন সম্পর্ক তোর? অনামিকা চুপ হয়ে শুয়ে আছে, কারো কথার কোনো উত্তর দিচ্ছে না, শুধু চোখের জল মুছছে। আচ্ছা নীলুফার, তুই আমাকে তোর ভাবি বানাতে চাচ্ছিস কেন? তোর ভাইকে দেখে, তোর ভাইয়ের আচার আচরণের কথা শুনে, একটু আগে যা চরিত্রে তুই লুচ্চামির সার্টিফিকেট দিলি, ওই মানুষটাই ছিল আমার ভাই। কি বলছিস এসব? আমি জানতাম না ভাই এভাবে হঠাৎ ছাড়া পেয়ে যাবে, জানলে অবশ্যই বিয়েটা একটু পিছিয়ে নিতাম। ফাহিমা বলল, একটা খুনের জন্য তুই বিয়ে পিছিয়ে নিতি? আপু তুই ভুল বুঝছিস, আমি ভাইয়ার সম্পর্কে যা জানি তাই এখানকার কেউ হয়তো জানে না। নীলুফার বলল, কি এমন জানিস? না, ভাই আমাকে কসম দিয়েছে। ফাহিমা বলল, তোকে তাহলে আমার কসম লাগে? এখন বল, বল শুনি কি এমন কথা যার কারণে একটা খুনের জন্য পাগল আমার বোন? বলছি, তাহলে শোন। ওই দিন আমি আর ভাই যখন তোর বাসায় যাই, আমি আগে চলে গেছিলাম, তারপর ভাইয়া গেল। বাসার ভেতরে ঢুকতেই ভাইয়া একটা চিৎকার শুনতে পায়, যেখানে আমি বলেছিলাম ছেড়ে দিন আমাকে প্লিজ, কেউ আছো, আমাকে বাঁচাও। আওয়াজ পেয়ে ভাইয়া দৌড়ে রুমের দিকে যায়। তোর বেডরুমের সামনে যেতেই ভাইয়া শুনতে পেল দুলাভাই বলছে, এখানে কেউ নেই তোকে বাঁচানোর জন্য, তোর উপর আমারও একটু আধটু অধিকার আছে। ইসলাম ভাই জানতেন না যে আমি একা আসিনি, ভাইয়াও এসেছে। তখনই ভাইয়া বেডরুমের দরজা একটু ফাঁকা করে দেখলো বন্য পশুর মতো দুলাভাই তার কলিজার বোনের উপর আক্রমণ করছে। দুলাভাই তার উপস্থিতি টের পাবার আগেই চালাকি করে পড়ে থাকা অনামিকার ওন্না নিয়ে দুলাভাইয়ের গলায় পেঁচিয়ে দিল, আর রাগের মাথায় সেটাকে সিলিংয়ে ঝুলিয়ে দিল এক টান। মুহূর্তের ভেতর দুলাভাইয়ের দানবের মতো দেহটা লটকে গেল শূন্যে। অনামিকা নিজেকে গুছিয়ে বিছানার এক কোনায় বসে দুই হাঁটু এক করে কাঁদতে লাগলো। তখন ভাইয়া বলল, তুই বাড়ি চলে যা। অনামিকা একদম চুপ করে আছে। যা বলছি। অনামিকা কেঁপে উঠল ভয়ে। যখন সে রুম থেকে বেরিয়ে যাবে তখন ভাইয়া আবার বলল, তোকে আমার কসম দিলাম, এখানে যা হয়েছে কাউকে কিচ্ছু বলবি না। আমি যা বলবো সেটাকেই সবার সামনে এবং নিজের কাছে সত্য মনে করবি। অনামিকা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কাঁদতে কাঁদতে বাহিরে চলে গেল। এদিকে ফাহিমা যখন বাহির থেকে ফিরলেন, তিনি দেখলেন অনামিকা দরজার পাশের দেওয়ালে হেলান দিয়ে বসে বসে কাঁদছে। কিরে তুই কখন এলি, আর এখানে বসে কাঁদছিস কেন? অনামিকা কোনো জবাব দিল না। তুই একবার জিজ্ঞাসা করার পর ফাহিমা আপু শুনতে পেল রুমের ভেতর ভাইয়া জিনিসপত্র খুব জোরে ভেঙে চুরমার করে দিচ্ছে, আর সাথে বলছে, কুত্তার বাচ্চা, তুই এত সহজে মরতে পারিস না, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তখনই ফাহিমা আপু এসে থমকে দাঁড়িয়ে পড়ে। নিজের স্বামী ইসলামের খুন আপন ভাইয়ের হাতে, এটা দেখার পর কেই বা টিকে থাকতে পারে? আপু ওই দিন যা দেখেছিলি সব ভুল ছিল রে। যদি ফাহিমা আপু তুই আরো 10 মিনিট আগে আসতি, তাহলে হয়তো আজ ভাইয়াকে খুনি বলতি না, বরং এটা বলতি রাজুর মতো ভাই আছে বলে আজ তোর বোনেরা সুরক্ষিত। আপু জানো ভাই কেন আমাকে কসম দিয়েছিল? আপুর চোখে শুধু জল দেখা যাচ্ছে, মুখে কোনো কথা নেই। তুমি বলেছিলে না আপু, লোকে তোমার ছেলেকে খুনির ভাগনা বলবে? ভাই আমাকে এজন্য কসম দিয়েছিল যাতে লোকে তোমার ছেলেকে এটা না বলতে পারে যে সে একজন ধর্ষকের ছেলে। তার খালামণিকে ধর্ষণের চেষ্টা করায় তার মামা তার বাবাকে খুন করেছে। আপু শুধু কেঁদেই যাচ্ছে। সবাই বাসায় আসে, সবাই অনামিকার সব কথা শোনে। ফাহিমাও সব বুঝিয়ে বলে, আজ ভাইয়ার জন্য তোমার পরিবারের মান সম্মান ডুবে গেছে, তাই ভাই তোমাদের কাছে মৃত। আরে ভাইয়ের জন্য আজও এই পরিবারের মান সম্মান বেঁচে আছে। যদি ওই দিন সব সত্য কথা ভাই বলে দিত, তাহলে আজ কোথাও মুখ দেখাতে পারতে না কেউ। ভাবতেই অবাক লাগে ভাইয়ের ভেতর সেদিন এত বড় বোঝাটা কে দিল। মাত্র 17-18 বছর বয়সে ভাই নিজের কথা ভুলে গিয়ে ভেবেছিল আব্বু আম্মু আপু আমার মিজানের ভবিষ্যতের কথা। পুরো কথা শুধু অনামিকা একাই বলে যাচ্ছে, আর সবাই চুপ করে বসে আছে। কে কি বলবে? আজ যে সবাই অপরাধী। এখনো তোমরা আমাকে আমার কলিজার কাছ থেকে কি দূরে রাখতে চাও? ফাহিমা বলল, না বোন, আমিও চাই আমার ভাইটার কাছে যেতে। সে কোথায় গেছে? হয়তো এই শহর থেকে দূরে। বাবা তখন বলল, আমাকে কি চান্স দিবি একটু ওর কাছে ক্ষমা চাওয়ার? আগে ভাইকে খুঁজে বের করতে হবে তো। আমি এক্ষুনি বের হচ্ছি, আর আমার ছেলেকে নিয়ে আসছি। তোরা অপেক্ষা কর সবাই, যেভাবেই হোক আমি তোর ভাইকে নিয়ে আসবো। হ্যাঁ ফাহিমের বাবা, তাই করো, যা করার করো, তবুও আমার ছেলেকে নিয়ে এসো। হ্যাঁ আনবো। তোমরা সবাই গেটে দাঁড়াবে, এসো। সবাই বের হয়ে যায়। গেটে গিয়ে যা দেখে তা দেখে সবাই হতবাক। তারা দেখে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। অনামিকা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কেন ভাইয়া তুই এমন করলি? আমাকে তো অনেক শাস্তি দিলি। ফাহিমা আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি তোকে। বাবা মা চেহারা নিচু করে থাকে। আমি সবার কথা শুনে হাসি দিয়ে বাবা মায়ের কাছে গেলাম, দুজনকে জড়িয়ে ধরলাম। বাবা বলল, তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। মা বলল, আমি মা হয়ে কিভাবে তোকে চিনলাম না, আমি যে কিভাবে ক্ষমা চাইবো তোর কাছে। আমি হেসে বললাম, তোমরা এসব কি বলছো? তোমরা আমার বাবা মা, তোমরা কেন আমার কাছে ক্ষমা চাইবে? আমি সবাইকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আমি আবারও অনামিকাকে জড়িয়ে ধরে বললাম, তুই কি মনে করেছিস আমি তোর বিয়ে না দেখে এখান থেকে চলে যাব? আমি তোর সুখটা দেখার জন্য এখানে রয়ে গেছি রে। অনামিকা বড় কান্না করে আমাকে জড়িয়ে ধরে, আর এখানে সুন্দর হাসি খুশির মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কারো সম্পর্কে না জেনে যাচাই না করে অবিচার করবেন না, হয়তো এতে আপনার আপনজন বা অন্য কারো বড় সমস্যা হতে পারে, তাই সাবধান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।